আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে তোমাদের অনলাইন ভিত্তিক ক্লাসের লেকচার 2, তোমাদের অনলাইন ক্লাসের লেকচার 2 ধারাবাহিকতায় তোমাদের আজকের ইংরেজি দ্বিতীয় পত্রের রাইট ফর্ম ভার্বসের যতটুকু আমি পড়িয়েছি তারপর থেকে শুরু করব। আজকে আমি 7 থেকে শুরু করব। তোমাদের রাইট ফর্ম ভার্বস, তোমাদের যেই গ্রামাটিক্যাল বই আছে ওইখান থেকে 7 নং রুল থেকে আমি শুরু করব। 7 নম্বর রুল দেখো, জাস্ট নাও, অলরেডি, লেটলি, রিসেন্টলি, ইয়েট, এভার, এই সকল বাক্য মধ্যে এই সকল শব্দ যদি থাকে তবে ওইটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ধরে নিতে হবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এখন আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স কীভাবে চিনব সেগুলো আমাদের বোঝার বিষয় আছে। আমি তোমাদের টেন্স বিষয়ে বিস্তারিত ক্লাসে আলোচনা করেছি। আশা করি টেন্স তোমরা বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো তো আবার আমি হয়তোবা আবার তোমাদের টেন্স তোমাদের ক্লাসে পড়াবো, অথবা অনলাইনে যখন আবার ক্লাস নেব একটা টেন্সের উপরে আরেকটা ক্লাস নেওয়ার চেষ্টা করব। তাহলে যদি বাক্যে জাস্ট নাও, অলরেডি, ইয়েট, লেটলি, রিসেন্টলি, এভার এই সকল শব্দ থাকে তখন ওটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে ধরে নিব। এখন প্রেজেন্ট পারফেক্ট টেন্স কীভাবে চিনব সেটা বুঝতে হবে। আগে বুঝে নিই, যদি জাস্ট নাও থাকে, একটা উদাহরণ যদি এইরকম থাকে, আই গো টু স্কুল, তাহলে এখানে রাইট ফর্ম ভার্বের সঠিক ব্যবহার কি হবে? তাহলে আই গো টু স্কুল জাস্ট নাও। তাহলে এখন জাস্ট নাও বলছে, যদি কোনো বাক্যে জাস্ট নাও, অলরেডি, ইয়েট, এভার, লেটলি, রিসেন্টলি এই সকল শব্দ থাকে তখন এটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স করতে হবে। এখন প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন জানতে হবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন কি? প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠনটা আমরা এখানে লিখে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। সাবজেক্ট হবে আগে প্লাস হ্যাভ, হ্যাজ প্লাস V3 বলতে বোঝায় ভার্বের তৃতীয় সারি, মানে পাস্ট পার্টিসিপল ফর্ম, প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট বা এক্সটেনশন। তাহলে এই সেন্টেন্স অনুযায়ী আমরা যদি এখন এটাকে কারেকশন করি, ভার্বের কি হবে? তাহলে সাবজেক্ট থাকলো আই, তাহলে কি অনুযায়ী বসে? হ্যাভ অথবা হ্যাজ। তোমাদের প্রশ্ন থাকতে পারে হ্যাভ কখন বসে, হ্যাজ কখন বসে? হ্যাজ বসবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ক্ষেত্রে, হ্যাজ বসবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ক্ষেত্রে, হ্যাজ বসবে, আর বাকি সকল ক্ষেত্রে হ্যাভ বসবে। তখন এটা যেহেতু ফার্স্ট পারসন তাহলে এখানে হ্যাভ বসবে, আই হ্যাভ। তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম গন, আই হ্যাভ গন টু স্কুল জাস্ট নাও। তাহলে আমরা এখানে দেখব জাস্ট নাও, অলরেডি, ইয়েট, এভার, লেটলি, রিসেন্টলি ইত্যাদি থাকলে আমরা এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন হবে এই। যদি এখন যদি তোমাদের যখন হ্যাজ বসবে তখন আমরা যদি এখানে আয়ের জায়গায় হি বসাই তখন তাহলে এখানে আইটা চেঞ্জ হয়ে গিয়ে হি হবে, আর এখানে হ্যাভটা চেঞ্জ হয়ে গিয়ে হ্যাজ। হি হ্যাজ গান টু স্কুল জাস্ট নাও। ঠিক আছে, তাহলে এই নিয়ম গেল। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠনটা তোমরা মনে রাখবে। তাহলে প্রেজেন্ট যদি বাক্যে এই শব্দগুলা থাকে তাহলে ওইটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ধরে নিব। যদি জাস্ট নাও না থাকে তখন ওইটাকে আমরা, যদি কোনো চিহ্নই না থাকে ওইটাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ধরতে পারি। তাহলে এখন 8 নম্বর নিয়ম। তাহলে 8 নম্বর নিয়ম অনুযায়ী আমরা যদি এখানে দেখি, 8 নম্বর নিয়ম হচ্ছে কোনো কাজ, 8 নম্বর নিয়ম অতীতকালে কোনো কাজ শুরু হয়েছে, যেমন অতীত নির্দেশক শব্দ থাকবে, এমন অতীত নির্দেশক শব্দ
থাকলে ওই সেন্টেন্সটাকে পাস্ট ইনডিফিনিট বিবেচনা করতে হয়। অতীত নির্দেশক কোনো শব্দ, এখন অতীত নির্দেশক শব্দ কোনগুলা? অতীত নির্দেশক শব্দ যদি এরকম লাস্ট নাইট, এগো, সিন্স, ওয়ান্স আপন এ টাইম, এই ধরনের শব্দ উল্লেখ থাকে, তখন আমরা এগুলোকে পাস্ট ইনডিফিনিট ধরবো। যেমন লং টাইম এগো, লং, yesterday, এই শব্দগুলো উল্লেখ থাকলে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। পাস্ট ইনডিফিনিট টেন্সের গঠন কি? তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্সের সাথে সাথে গঠন, পাস্ট ইনডিফিনিট টেন্সের গঠন জানি সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস অবজেক্ট। এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। ভার্ব টু হচ্ছে পাস্ট ফর্ম, যেমন গো, ওয়েন্ট, গন। গনটা হচ্ছে ভার্ব 3 আর ওয়েন্টটা হচ্ছে কি ফর্ম? পাস্ট ফর্ম। তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস অবজেক্ট। তাহলে এরকম এখন একটা উদাহরণ দেওয়া যাক। উদাহরণ হচ্ছে, যেমন আমি যদি আগের সেন্টেন্সের উদাহরণ দিই, তাহলে যদি এরকম হয়, যেমন আই গো টু স্কুল, এখানে থাকবে yesterday, I go to school yesterday। এখন এরকম যদি চিহ্ন থাকে, তখন এখানে ভার্বের প্রকার হবে যে সাবজেক্ট যা আছে বসাবে আই, ভার্ব টু গো এর পাস্ট ফর্ম ওয়েন্ট, টু স্কুল, yesterday, আমি গতকাল স্কুলে গিয়েছিলাম। অতীত নির্দেশক শব্দ yesterday আছে। এখন তাহলে এখানে ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে, এখন এটা পাস্ট ইনডিফিনিট টেন্স কেন? অতীত নির্দেশক শব্দ আছে। অতীত নির্দেশক শব্দ থাকলে আমরা এটাকে পাস্ট ইনডিফিনিট টেন্স বিবেচনা করব। এখন যদি তোমাদের এই yesterday শব্দটা না থাকতো, তখন আর এটা ভার্বের ওইটাকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট ধরে নিতাম, কারণ অতীত নির্দেশক শব্দ দেয়া নাই। অতীত নির্দেশক শব্দ থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স, আর পাস্ট ইনডিফিনিট টেন্সের গঠন অনুযায়ী বসাই দেবো, আমাদের ভার্বের সঠিক ব্যবহার হয়ে যাবে। তাহলে এইরকম যদি আরেকটা উদাহরণ দেই, হি কাম, এখানে হোম, স্পষ্ট করে লিখি, হি কাম হোম, তাহলে এখানে এটা কোন টেন্স? পাস্ট ইনডিফিনিট টেন্স। কেন? এগো আছে এই জন্য। তাহলে অনেক দিন আগে সে বাড়ি এসেছিল, তাহলে ভার্বের পাস্ট ফর্ম হবে কামের পাস্ট ফর্ম হি কেম। ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে হি কেম হোম মেনি ডেজ এগো, এটা। এখন যদি এগো না থাকতো, যদি এগো শব্দটা না থাকতো, এইরকম হি কাম হোম, যদি এই ধরনের শব্দ না থাকতো, এরকম থাকতো, তাহলে আমরা কি করতাম? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বিবেচনা করতাম। প্রথম নিয়মে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে এস বাই এস যোগ করতে হয়, তখন এখানে এটা বা পরিবর্তন হয়ে গিয়ে এখানে হতো হি কামস হোম। ঠিক আছে, এই গেল 8 নাম্বার নিয়ম। তাহলে প্রথমটা হচ্ছে সবার প্রথম নিয়ম, যেটা সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে এস বাই এস যোগ হয়। এখন যদি কোনো বাক্যে অতীত নির্দেশক শব্দ থাকে, অতীত নির্দেশক শব্দ কোনগুলা? লং টাইম, সিন্স, এগো, yesterday, ওয়ান্স আপন এ টাইম, এই ধরনের শব্দ যদি উল্লেখ থাকে, তখন আমরা এটাকে ওই সেন্টেন্সটাকে পাস্ট ইনডিফিনিট টেন্স ধরে নিব। তাহলে 3 নাম্বার, এখন 7 নাম্বার গেল, 8 নাম্বার গেল, এখন আমরা 9 নাম্বার নিয়মে যাব। 9 নাম্বার নিয়মে যাব।
অতীতকালে কোনো কাজ পূর্বে শুরু হয়ে এখন পর্যন্ত চলতেছে, অতীতকালে কোনো কাজ পূর্বে শুরু হয়ে এখন পর্যন্ত চলতেছে, এরকম অবস্থা বোঝালে ওটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। অতীতকালে কোনো কাজ, তাহলে এখন আমাকে চিন্তা করতে হবে অতীতকালে কোনো কাজ পূর্বে শুরু, এখন অতীতকালে কি কাজ শুরু হয়েছে। এখন দেখো যদি অতীত নির্দেশক শব্দ এটা গেল, এখন অতীতকালে কোনো কাজ বা এরকম অতীতকালে পূর্বে কোনো কাজ পূর্বে শুরু হয়ে এখন পর্যন্ত মানে বর্তমান পর্যন্ত চলতেছে, এরকম হলে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তাহলে এখন আমরা একটা উদাহরণ দিই, তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। যেমন আমি 2 ঘন্টা যাবত পড়তেছি, আমি 2 ঘন্টা যাবত পড়তেছি, আমি 2 ঘন্টা যাবত পড়তেছি, পড়া ইংরেজি রিড। আমি 2 ঘন্টা যাবত পড়তেছি, মানে অতীতে মানে কোনো কাজ পূর্বে শুরু হয়ে, আচ্ছা অতীতে না বলে আমি পূর্বে শুরু হয়ে বলি, কোনো কাজ পূর্বেও শুরু হয়ে এখন পর্যন্ত চলতেছে, মানে 2 ঘন্টা আগে আমি পড়া শুরু করেছি এখন পর্যন্ত চলতেছে, মানে ওইটা 2 ঘন্টা যাবত আমি পড়তেছি, এইরকম বোঝালে ওটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আরেকটা বিষয় মনে রাখবো, এখানে সিন্স এবং ফরের পরে ইংরেজিতে চেনার উপায়, সিন্স এবং ফরের পরে যদি কোনো সময়ের উল্লেখ থাকে তখন ওইটাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ধরতে হবে। যেমন সিন্স এবং ফরের পরে এরকম SINC, সিন্স এবং ফর, এই দুইটা শব্দের পরে যদি সময়ের উল্লেখ থাকে, সিন্স এবং ফরের পর সময়ের উল্লেখ থাকলে হয় বাক্যটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয় সিন্স এবং, এখন এটা বাংলা অর্থ যাবত হইতে থেকেছে এই ধরনের শব্দ থাকবে, সিন্স এবং ফরের পর যাবত হইতে থেকে এই ধরনের কথা উল্লেখ থাকলে ওইটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। যেমন আমি 2 ঘন্টা যাবত বই পড়তেছি, তাহলে এখানে হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন কি আমরা জানি, সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস বিন প্লাস ভার্বের সাথে আইএনজি, প্লাস আইএনজি প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন যাই থাকে, তাহলে কি হবে, তাহলে গঠন অনুযায়ী বসাই সাবজেক্ট আই, তাহলে হ্যাভ হ্যাজ ফার্স্ট পারসন হ্যাভ, আই হ্যাভ বিন ভার্বের সাথে আইএনজি যোগ, ভার্ব হচ্ছে রিডিং, আই হ্যাভ বিন রিডিং বুক ফর 2 hours, I have been reading book for 2 hours। যদি এরকম হতো আমি সকাল হতে বই পড়তেছি, এখানে হচ্ছে 2 ঘন্টা যাবত পড়তেছি, তাহলে এটা হচ্ছে ফর। আর যদি বলতো আমি সকাল হতে বই পড়তেছি, তাহলে এখানে হতো সিন্স মর্নিং, ফরের পরিবর্তে এখানে হতো সিন্স মর্নিং, SINC সিন্স মর্নিং। ফরের পরে এখানে এরকম হইতো আই হ্যাভ বিন রিডিং বুক সিন্স মর্নিং, আমি সকাল হতে বই পড়তেছি। এখন যাই হোক আমি 2 ঘন্টা যাবত পড়তেছি, সে 2 ঘন্টা যাবত খেলতেছে, সে 2 ঘন্টা যাবত ঘুমাইতেছে, এই ধরনের কথা যদি উল্লেখ থাকে তখন আমরা এটাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ধরে নিব। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্স কন্টিনিউয়াস টেন্স ধরতে পারলে আমরা স্ট্রাকচার জানতে হবে। স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট হ্যাভ হ্যাজ প্লাস বিন প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট বা বাকি অংশ যা থাকে। আই হ্যাভ বিন রিডিং বুক ফর 2 hours, আই হ্যাভ বিন রিডিং বুক সিন্স মর্নিং। এখন কখন হ্যাজ বসে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে তখন হ্যাজ বসে, আর বাকি সকল ক্ষেত্রে হ্যাভ বসে।
তা আশা করি এই বিষয়টি বুঝতে পেরেছ। তাহলে রুল নাম্বার 9 শেষ হলো, এখন রুল নাম্বার 10। রুল নাম্বার 10, বি ভার্ব ছাড়া কোনো বাক্যকে নেগেটিভ অথবা ইন্টারোগেটিভ করতে হলে বি ভার্ব ছাড়া কোনো বাক্যকে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করতে হলে তখন ডু, ডাজ, ডিড বসাইতে হয়। সেন্টেন্স, পারসন ও টেন্স অনুযায়ী আমাদের ডু, ডিড, ডাজ বা বি ভার্ব ছাড়া কোনো বাক্য, বি ভার্ব ছাড়া কোনো বাক্যকে নেগেটিভ অথবা ইন্টারোগেটিভ করতে হলে ডু, ডাজ, ডিড ব্যবহার করতে হয়। ডু, ডাজ অথবা ডিড ব্যবহার করতে হয়। ডু, ডাজ, ডিড সেন্টেন্স ও টেন্স পারসন অনুযায়ী আমাদের ডু, ডাজ, ডিড ব্যবহার করতে হয়। এই দুইটা ব্যবহার করতে হয় প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে, ডু এবং ডাজ ব্যবহার করতে হয় প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে, আর এই ক্ষেত্রে শুধু ব্যবহার করতে হয় পাস্ট টেন্সের ক্ষেত্রে। আমাদের ডিড পাস্ট ফর্মের ক্ষেত্রে, পাস্ট টেন্সের ক্ষেত্রে, আর ডু, ডাজ ব্যবহার করতে হয় প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে। আর বি ভার্ব ছাড়া কোনো বাক্যকে, বি ভার্ব বলতে আমরা জানি এম, ইজ আর অক্সিলারি ভার্ব, এইগুলোর ক্ষেত্রে যদি কোনো বাক্যে অক্সিলারি ভার্ব না থাকে আর যদি কোনো বাক্যে বি ভার্ব না থাকে, ওইটাকে যদি নেগেটিভ করতে হয় আমাদের এই শব্দ ডু, ডাজ, ডিড ব্যবহার করতে হয়। এখন যদি নেগেটিভ করি অথবা ইন্টারোগেটিভ করি, যাই করি না কেন আমাদের ডু, ডাজ, ডিড ব্যবহার করতে হয়। এখন একটা উদাহরণ দিলে তোমাদের জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। যেমন ধরো, আমি আগের সেন্টেন্সের কথাই ধরি অথবা নতুন একটা, সে হি এখন এটাকে যদি এরকম চিহ্ন দেওয়া থাকে যে এটাকে তোমরা নেগেটিভ করো অথবা ইন্টারোগেটিভ করো, ইন্টারোগেটিভ করো, তাহলে আমাদের কি করতে হবে? প্রথমে নেগেটিভ কিভাবে করব? নেগেটিভ বলছি বি ভার্ব ছাড়া কোনো বাক্যকে নেগেটিভ অথবা ইন্টারোগেটিভ করতে হলে ডু, ডাজ, ডিড ব্যবহার করতে হয়। এখন এই বাক্যটাকে আমরা জানি কি বি ভার্ব নাই অথবা কোনো অক্সিলারি ভার্ব নেই, তাহলে এটাকে যদি নেগেটিভ করতে হয় তখন আমাদের হি, তাহলে ডু, ডাজ, ডিড কয়টা সেন্টেন্স বলছিলাম? কয়টা শব্দ বলছিলাম? ডু, ডাজ অথবা ডিড, ডু, ডাজ অথবা ডিড। এখন এইখানে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ডু, ডাজ, পাস্ট ফর্মের ক্ষেত্রে ডিড। এটা যেহেতু প্রেজেন্ট টেন্স, কিভাবে প্রেজেন্ট টেন্স বুঝবো? কোনো অতীত নির্দেশক শব্দ নাই সেহেতু এই জন্য এটা প্রেজেন্ট টেন্স। এখন এখানে হির ক্ষেত্রে আমরা ডাজ বসাবো। কেন হির ক্ষেত্রে ডাজ? সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ডাজ বসে। হি ডাজ, যেহেতু নেগেটিভ করতে হবে এই জন্য নট, হি ডাজ নট গো টু স্কুল, সরি মাদ্রাসা, এখানে মাদ্রাসা হবে। হি ডাজ নট গো টু মাদ্রাসা, সে মাদ্রাসায় যায় না, তাহলে ফর্মটা এখানে। এখন ডু কখন বসে? যদি আয়ের পরিবর্তে এখানে আই দিই তাহলে এখানে আই ডু নট গো টু মাদ্রাসা। এখন এটা হচ্ছে নেগেটিভ। এখন এটাকে আমরা কিভাবে ইন্টারোগেটিভ করব? এখন এটা নেগেটিভ ফর্ম গেল। এখন আমরা ইন্টারোগেটিভ কিভাবে করব? ইন্টারোগেটিভটা করব কিভাবে? ইন্টারোগেটিভ করার সময় শুধুমাত্র আমরা যেই অতিরিক্ত শব্দ ডু, ডাজ, ডিড অথবা ব্যবহার করছি সেটা শুধুমাত্র সাবজেক্টের আগে নিয়ে আসব। এখানে আমরা যদি ডাজটা আগে নিয়ে আসি, যেমন ডাজ হি নট গো টু মাদ্রাসা, তাহলে একটা কোশ্চেন মার্ক দিতে হবে। শুধু দেখো ডাজটা সাবজেক্টের আগে নিয়ে আসছে,
তাহলে ডু ডাজ ডিড যেটা এইভাবে ব্যবহার করি না কেন এটা শুধু সাবজেক্টের আগে নিয়ে আসবো আর শেষে একটা কোশ্চেন মার্ক দিয়ে দিব। এখন তোমরা এখানে ডাজ নট একসাথে ডাজেন্ট হি গো টু মাদ্রাসা এটা দিলেও হবে, ডাজ হি নট গো টু মাদ্রাসা সে কি মাদ্রাসা যায় না এটা দিলেও হবে। এখন ঠিক আয়ের ক্ষেত্রে এখানে শুধু কি হয়ে যাবে ডো হয়ে যাবে, আয়ের ক্ষেত্রে এখানে শুধু ডো হয়ে যাবে, ডো এখানে আই শুধু, আর বাকি সকল ঠিক থাকবে। ডু আই নট গো টু মাদ্রাসা আমি কি মাদ্রাসায় যাই না, এই। এখন তোমাদের প্রশ্ন হচ্ছে যে ডিডটা কিভাবে ব্যবহার করব, ঠিক এটার ক্ষেত্রে আমি এইটুকু মুছে দিই। আমি একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি যেন তোমাদের এই উদাহরণটা মনে থাকে, মুখস্থ থাকে। উদাহরণ দেখে তোমরা যেন নিয়ম নিজেরাই তৈরি করতে পারো যে আসলে কিভাবে হলো। এই জন্য বারবার 2-3টা উদাহরণ দিচ্ছি না। যেমন এখানে আই গো টু মাদ্রাসা, যদি এখন এই রকম চিহ্ন থাকে এখানে আমি দিলাম অতীত নির্দেশ শব্দ ইয়েস্টারডে, ইয়েস্টারডে। তাহলে এখানে যদি ওই আগের সাইন থাকে নেগেটিভ অথবা ইন্টারগেটিভ করো, নেগেটিভ অথবা ইন্টারগেটিভ করো, তাহলে কি করতে হবে নেগেটিভ করার নিয়ম ঠিক আগের মতোই, শুধু ডিডটা বসাই দিব। শুধু যেহেতু অতীত নির্দেশ শব্দ এই জন্য আমরা তো কী করতে হবে অতীত হি ডিড, আর ডিড বসাইতে হইলে পার্সনের জন্য কোনো চেঞ্জ হয় না। যেমন হির ক্ষেত্রেও ডিড, আয়ের ক্ষেত্রেও ডিড বসে, বাকি সকল ক্ষেত্রে ডিড সাবজেক্ট একই থাকলেও সাবজেক্ট ভিন্ন হলেও ডিডের জায়গায় থাকে, অন্য কোনো চেঞ্জ হয় না। যেমন আয়ের ক্ষেত্রে ডো হয়, হির ক্ষেত্রে ডাস হয় প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে, কিন্তু পাস্ট টেন্সের ক্ষেত্রে সকল ক্ষেত্রেই ডিড বসে। তাহলে এখানে আমরা হি অথবা আই লিখলাম, আর গোর ফর্ম হবে এখানে নেগেটিভ করতে হবে, ডিড বসাবো, ডিড নট গো টু মাদ্রাসা। তোমরা পার্থক্য খুঁজতে পারো, আগের সেন্টেন্সে দেখো ডাজের জায়গায় শুধু ডিড বসছে, আর কোনো চেঞ্জ হয় নাই। এটা হচ্ছে নেগেটিভের ক্ষেত্রে। ইন্টারগেটিভের ক্ষেত্রে শুধু ডিডটা চলে আসবে আগে, ডিড হি নট গো টু মাদ্রাসা। আরেকটা বিষয়, এখানে তোমরা নেগেটিভের ইন্টারগেটিভ করা হয়েছে, এখানে নেগেটিভের ইন্টারগেটিভ করা হয়েছে। যদি এরকম হতো যে এটাকে অ্যাফার্মেটিভে করো, অ্যাফার্মেটিভে ইন্টারগেটিভ করতে হবে, অ্যাফার্মেটিভ যেমন নেগেটিভ সাইন থাকবে না, তখন আমরা শুধু ওই ডো ডাস এবং ডিডের ক্ষেত্রে নট শব্দটা বাদ দিয়ে দেবো, নট শব্দটা বাদ দিয়ে, যেমন ডিড হি গো টু মাদ্রাসা সে কি মাদ্রাসায় যায়, আর যদি প্রেজেন্ট ফর্ম হইতো তখন ওখানে ডাজ হি গো টু মাদ্রাসা সে কি মাদ্রাসায় যায়, এই প্রশ্নটা থাকতো। ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকে 10 নাম্বার এই পর্যন্তই থাকলো। তোমরা এই বিষয়গুলা বাসায় দেখবে, এই উদাহরণগুলো দেখবে, আর বাসায় বিভিন্ন ওই তোমাদের এক্সারসাইজ অপশন থেকে তোমরা বিভিন্ন উদাহরণ চেষ্টা করবে, আর চেষ্টা করে দেখবে, এক্সারসাইজ দেখবে যে তোমরা বিষয়টা বুঝতে পারছো কিনা, কি পারো কিনা, তাহলে তোমরা বিষয়টা আরও ক্লিয়ার হইতে পারবে। আর যখনই না বুঝতে পারবে তখন তোমরা আমাকে জিজ্ঞেস করবে, আমি অবশ্যই তোমাদের বুঝিয়ে দিব। আর এখানে টেন্সে যাদের দুর্বলতা আছে তাদের প্রয়োজনে আমি আবার আরেক দিন তোমাদের টেন্স নিয়ে সম্পূর্ণ আলোচনা করব, তখন অবশ্য বিষয়টা ইনশাল্লাহ তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থাকো, আমার জন্য দোয়া করবে, নিরাপদে থাকো। আসসালামু আলাইকুম।